বাজেটে উপেক্ষিত পুঁজিবাজার, উদ্যোগ নিলেও দেখছেন আলোর মুখ। দ্বৈত কর নীতি পরিহার না করলে বিনিয়োগ বান্ধব হবে না বাজার, বলছেন ব্যাংকার্সরা। ঈদের আগে বেতন বোনাস পাবেন পোশাক শ্রমিকরা, হবে না কোনো কর্মী ছাঁটাই। শিগগিরই পাবেন ফ্যামিলি কার্ড, আশ্বাস শ্রম প্রতিমন্ত্রীর। যানজট এড়াতে ছুটি সমন্বয় নির্দেশনা। শেষ হয়েছে ভারত থেকে চাল আমদানির সময়সীমা। 2 লাখের বদলে বেনাপোল বন্দর দিয়ে এসেছে মাত্র 280 মেট্রিক টন। অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। জ্যৈষ্ঠের শুরুতে আমে ভরা সাতক্ষীরার বাজার, ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দাম চড়া। এবং উদ্বোধনের 6 মাসেও চালু হয়নি খুলনা মোংলা রেলপথ। কবে ট্রেন চলবে জানেন না প্রকল্প সংশ্লিষ্টরাও। থমকে গেছে মোংলা বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বাজেটে আর্থিক খাতের নানা সংস্কারের কথা বলা হলেও বরাবরই উপেক্ষিত পুঁজিবাজার। আবার কোনো উদ্যোগ নিলেও তা দেখে না আলোর মুখ। অথচ বাজারটিকে শক্তিশালী করতে নানা পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় আসছে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট 5% কমিয়ে 10% করার দাবি তুলেছে ডিএসসি। আলতাফ হোসাইনের রিপোর্ট। বরাবরই বিশ্বব্যাপী পুঁজিবাজার উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগের সহজ পথ খুলে দিলেও যেন তা ভিন্ন পথে চলে বাংলাদেশে। ব্যক্তি পর্যায়ের অর্থলগ্নিতে ঢুকে চলা বাজারটিতে সোনার হরিণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটা লাভবান হন তার চেয়ে বেশি পড়েন লোকসানে। বছর জুড়েই থাকেন ঝুঁকির মুখে। তারপরও পুঁজিবাজার নিয়ে কি থাকছে আসছে বাজেটে তা দেখার অপেক্ষায় তারা। এই যাবৎকালে অসংখ্য আইন পাশ হয়েছে এই মার্কেটটাকে স্থিতিশীল করবার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য। সেই সমস্ত আইনগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কাজে লাগবে। কালো টাকাটা সাদা করার ব্যবস্থা করলে মার্কেটটা অনেক সুন্দর হবে। বাজেটে কেমন গুরুত্ব পায় পুঁজিবাজার পর্যালোচনা করে দেখা যাচ্ছে 2018-19 অর্থবছর এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যদিও বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উদ্যোগের বেশিরভাগই এখনও হয়নি বাস্তবায়ন। 2019-20 অর্থবছরের বাজেটে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়। যদিও তা দেখেনি আলোর মুখ এখনো। এই দ্বৈত করই বিনিয়োগকারীদের পুঁজিবাজার বিমুখ করছে বলে দাবি মার্চেন্ট ব্যাংকার্সদের। কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি, সেটা কমার হ্রাস করার কথা, হ্রাস না তাদের সমপর্যায় করার কথা বলেছি। এনবিআর অর্থ মন্ত্রণালয় বারবার ফিরিয়ে দিলেও আসছে বাজেটেও ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি বাড়াতে কর সুবিধা বাড়ানোর তাগিদ বিএসইসি, ডিএসসি, সিএসসি সহ সংশ্লিষ্টদের। যে কোম্পানি ডিভিডেন্ড দিল সে তো ট্যাক্স দিয়েই ডিভিডেন্ডটা দিছে, আবার যে ডিভিডেন্ডটা পাইলো তার আবার ওইটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আজকেও আলোচনা হবে, আগামীকালকেও হবে, আগামী পরশুদিনও হবে। যদি আমাদের দেশে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য না থাকে। মেগা প্রকল্পের ভিড়ে যেন হারিয়ে না যায় অর্থ সংস্থানের সহজ খাত পুঁজিবাজার, সেদিকে নজর রাখার পরামর্শ খাত বিশ্লেষকদের। এখন আমাদের যেহেতু অনেক বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে দেশে, তো সেসব কারণে দেখা যায় প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে পুঁজিবাজারের যে অংশটাকে হয়তো যারা পুঁজিবাজার কেন্দ্রিক আছে তাদের কাছে ব্যাপারটা যত ধরেন সিরিয়াস, গভর্নমেন্টের ওভারঅল যে প্ল্যানিং ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু ওই অংশটা অত সিরিয়াস না। আসন্ন বাজেটে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় যখন পুঁজিবাজার, তখন হিসাব বলছে গেল 3 মার্চ থেকে 15 মে পর্যন্ত এই 1.5 মাসে হতাশ হয়ে পুঁজিবাজার থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছে 61,423টি বিও অ্যাকাউন্ট। দীর্ঘদিন ধরেই ধুঁকছে শেয়ার বাজার। রুগ্ন পুঁজিবাজারের অসুখ সারাতে কোনো সিরাপেই যখন কাজে আসছে না, তখন আসন্ন বাজেটে কি সুখবর আসে সেদিকেই তাকিয়ে সাধারণ বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকরা জুন মাসের পূর্ণাঙ্গ বেতন ও উৎসব ভাতা পাবেন। মালিক পক্ষের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এদিকে বেতন বৃদ্ধির পরও মূল্যস্ফীতির চাপে শ্রমিকরা ভালো নেই উল্লেখ করে শিগগিরই তাদের টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। ঈদ এগিয়ে এলেই সামনে আসে কবে কিভাবে বেতন বোনাস পাবেন পোশাক শ্রমিকরা। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠকে বসেন সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
সভা শেষে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা তুলে ধরেন নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে শ্রমিকদের বেহাল দশার কথা। মূল্যস্ফীতির ফলে পরে কিন্তু বেতন বাড়ানোর ফলেও কিন্তু শ্রমিকরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, এইটাই বাস্তবতা। আর একটা হচ্ছে যে মালিকরাও যে খুব একটা ভালো অবস্থা সেটা আমি বলবো না। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানান, ঈদের ছুটির আগে পুরো মাসের বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। মালিক পক্ষ স্বপ্রণোদিত হয়ে বলে দিয়েছেন পুরো মাসের বেতন যদিও মাস শেষ হবে না, এরপরও পুরো মাসের বেতন দিয়ে দেবেন এবং বোনাস দিয়ে দেবেন এবং কোনো শ্রমিক ছাঁটাই করবেন না। ওনার নিজেদের থেকে আগে ভাগে ওনার ডিক্লার দিয়ে দিয়েছেন। এছাড়া মহাসড়কে যানজট এড়াতে ঈদের আগে তৈরি পোশাক কারখানায় সমন্বিতভাবে ছুটি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের তথ্য তাদের এনআইডির সঙ্গে যুক্ত করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে কাজ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাণিজ্য মন্ত্রণালয়ের ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এনআইডির সঙ্গে টিসিবি কার্ড যুক্ত করতে পারলে প্রান্তিক পর্যায়ের মানুষরাও সহজে সেবা পাবেন। এ সময় আগামী বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটালাইজ করার নির্দেশনাও দেন তিনি। এনআইডি ছাড়া এবং 3 নাম্বার ছাড়া আমাদের কিন্তু অস্তিত্বই নাই। আমি টিসিবিকে বলবো, যেহেতু আমাদের টিসিবিতে 1 কোটি পরিবারকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ করি, এটাকে কিভাবে এনআইডির সাথে সম্পৃক্ত করে আমাদের এই সেবাটা একেবারে শেষ পর্যায়ে পৌঁছানো যায়, এটার একটা টোটাল ফ্লোচার্ট করে ফেলানো। জ্যৈষ্ঠের শুরুতে বিভিন্ন জাতের আমে ভরে উঠেছে সাতক্ষীরার বাজারগুলো। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভিড় করতে শুরু করেছেন বাগান ও ফলের আড়তগুলোতে। তবে গত বছরের তুলনায় আমের দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে সরবরাহ করা হচ্ছে গোবিন্দভোগ, গোপালখাস ও গোপালভোগ আম। সকাল থেকে রাত পর্যন্ত ফলের আড়তে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। ভৌগোলিক কারণে দেশের প্রথম আম নামানো হয় সাতক্ষীরায়। 9 মে থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। অন্যান্য জেলা থেকেও পাইকাররা আসছেন আম কিনতে। পাশাপাশি বর্তমানে সরকারি তালিকাভুক্ত 5299টি বাগানে আম পরিচর্যা করছেন বাগান মালিক ও শ্রমিকরা। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, আর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 350 মেট্রিক টন। তবে বাগান মালিকরা জানান, জ্যৈষ্ঠ মাসে ঝড় হলে শঙ্কা রয়েছে বড় লোকসানের। দাম যদি আমরা না পাই, বর্তমানে এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের মাটি ভালো, খুব সুন্দর আম, সুস্বাদু আম। আমাদের আমটা ন্যায্য পয়সা পালি কৃষকরা বাঁচবে। ব্যবসায়ীরা জানান, গত বছরের চেয়ে এবছর আম বিক্রি হচ্ছে বেশি দামে। আমের যে বর্তমান মূল্য, সেই মূল্য তুলনামূলক গতবারের চাইতে অনেক বেশি। 27-2800 টাকা আম বিক্রি হইল। আমের বাগান ও বাজারজাতকরণ নিয়মিত মনিটরিং এর কথা জানায় কৃষি বিভাগ। বাজারে ন্যায্য মূল্যে পান। আমাদের যারা সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা মাঠে কাজ করছে। তো আমরা আশা করছি যে সাতক্ষীরার আমের যে সুনাম, সেই সুনামটা এবং কৃষকরা আছে সেই আম চাষিরা যেন কোনোভাবে নিরুৎসাহিত না হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে সরকারের ক্যালেন্ডার অনুযায়ী গত 9 মে গোপালখাস, সরিখাস, গোপালভোগ ও বোম্বাই এবং 11 মে গোবিন্দভোগ জাতের আম নামানো হয়। আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে নামানো হবে আম্রপালি আম। সময় সংবাদ, সাতক্ষীরা। চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আম সংগ্রহ। প্রথম ধাপে গাছ থেকে বোম্বাই, আটি ও গুটি আম নামানো হচ্ছে। সকালে পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। তিনি জানান, আগামী 24 মে হিমসাগর, 30 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপালি গাছ থেকে নামানো হবে। চলতি মৌসুমে সদর উপজেলায় 720 হেক্টর, আলমডাঙ্গায় 220 হেক্টর, দামুরহুদায় 739 হেক্টর ও জীবননগরে 625 হেক্টর জমিতে আম উৎপাদন হয়। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,810 মেট্রিক টন। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ। ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। তবে 4,000 কোটি টাকার বেশি ব্যয়ের রেলপথে কবে থেকে বাণিজ্যিকভাবে ট্রেন যাত্রা শুরু হবে তা বলতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্ট কেউই।
নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনা নিয়ে প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। নানা জটিলতায় 5 দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 91 কিলোমিটার নতুন এই রেলপথে রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয়। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন। এরই মধ্যে 4 দফায় পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। চলতি বছর 1 জানুয়ারি থেকে যাত্রীবাহী ট্রেন চলার ঘোষণাও দেয়া হয়। তবে অজ্ঞাত কারণে এখনও যাত্রা শুরু করেনি যাত্রীবাহী বা পণ্যবাহী কোনো বাণিজ্যিক ট্রেন। অতি শীঘ্রই এই রেল লাইনটা চালু হোক, আমরা মোংলা থেকে পণ্য আনতে পারবো, তারপরে মোংলা যারা কর্মজীবী মানুষ তারাও যাতায়াত করতে পারবে। এদিকে কবে থেকে ট্রেন চলবে তার উত্তর নেই প্রকল্প সংশ্লিষ্টদের কাছেই। রিপোর্ট জন্য আমরা ওয়েট করছি। এই রিপোর্ট পাওয়া পরবর্তী যে কোনো সময় ট্রেন চালানো এখন সম্ভব। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 4,261 কোটি টাকা ব্যয়ের এই রেলপথ আর কতদিন এভাবে পড়ে থাকবে? অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সব সংকট দ্রুত সমাধান করে এ পথে রেল চালানোর দাবি এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য বা SME মেলা শুরু হচ্ছে আগামী রোববার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মতিঝিলে শিল্প ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, এবারের মেলায় থাকছে তৈরি পোশাক খাতের 75টি প্রতিষ্ঠান। এছাড়া পাটজাত পণ্যের 42টি, হস্ত ও কারুশিল্পের 38টি, চামড়াজাত পণ্যের 32টি, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের 27টি সহ বিভিন্ন খাতের অন্তত 315টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এটা যেমন আমাদের সেগুলিও আমরা দেখব যে আমরা কতটা মানের করে পেরেছি, প্লাস আপনাদের নিজেদের মধ্যে এই যে আভ্যন্তরীণ বাজার একের সাথে আরেকজনের, এটাও আপনাদেরকে আরও সম্পর্ক মজবুত করবে। আপনাদের আজকে বাজারজাতকরণ সহজ হবে, আপনাদের পণ্যগুলিকে পরিচিতিকরণ সহজ হবে দেশে এবং বিদেশি ক্রেতাদের কাছে। ঈদুল আজহা উপলক্ষে খুচরা পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন নিয়ে এলো কঙ্কা ও হাইকো। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় কোম্পানি দুটি। এই ক্যাম্পেইনে ক্রেতারা কঙ্কা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, LED টিভি, ওভেন, ওয়াশিং মেশিন কিনলে পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। জিতে নিতে পারবেন স্বর্ণালঙ্কার বা কনকা LED টিভি সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। এছাড়া পার্টনার ও ডিলারদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় ও বিদেশ ভ্রমণের সুযোগ। ইসলামী ব্যাংক ট্রান্সফাস্ট রেমিটেন্স ক্যাম্পেইন মেগা পুরস্কার হিসেবে 1500 সিসির একটি গাড়ি পেয়েছেন এক ব্যক্তি। এছাড়া ডিজিটাল ড্রয়ের মাধ্যমে 30 জন বিজয়ীকে 1 লাখ টাকা করে মোট 30 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর এক 5 তারকা হোটেলে 2 মাস ব্যাপী চলা এই ক্যাম্পেইনের পর্দা নামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে। এমন আয়োজনে প্রবাসীরা বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহী হবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বলেন, ট্রান্সফাস্টের মাধ্যমে বৈধ ও সুরক্ষিত চ্যানেলে প্রবাসীদের দেশে টাকা পাঠাতে উৎসাহিত করবে এই আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম 0.4% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $83.10। আর US ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড WTI এর দাম 0.5% বেড়ে ঠেকেছে $79.03। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও কাটেনি কর্মী সংকট। বিগত বছরগুলোর মতো এবছরও প্রয়োজন কয়েক হাজার সুদক্ষ কর্মী, যেখানে বাংলাদেশেরও রয়েছে অপার সম্ভাবনা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিষ্ঠানগুলোকে তাই বিদেশ থেকে কর্মী আনার তাগিদ দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের। জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত। আমাদের শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে। একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও আমাদের দেশ বেশ আকর্ষণীয়। তাই সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে বলতে চাই, তারা দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না। শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না। এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত ও আরো সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। গেল কয়েক বছর ধরে জার্মানির ছোট বড় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি দক্ষ শ্রমিক এবং শিক্ষানবিশ ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে, যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশের তরুণরাও রাখতে পারে তাদের প্রতিভার স্বাক্ষর। তাই বাংলাদেশি তরুণদের এই মুহূর্তে কারিগরি কিংবা কর্মমুখী শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটে উপেক্ষিত পুঁজিবাজার উদ্যোগ নিলেও দেখছেন আলোর মুখ। দ্বৈত করনীতি পরিহার না করলে বিনিয়োগ বান্ধব হবে না বাজার, বলছেন ব্যাংকার্সরা। ঈদের আগেই বেতন বোনাস পাবেন পোশাক শ্রমিকরা, হবে না কোনো কর্মী ছাঁটাই। শিগগিরই পাবেন ফ্যামিলি কার্ড, আশ্বাস শ্রম প্রতিমন্ত্রীর। যানজট এড়াতে ছুটি সমন্বয়ের নির্দেশনা। এবং উদ্বোধনের 6 মাসেও চালু হয়নি খুলনা মোংলা রেলপথ। কবে ট্রেন চলবে জানেন না প্রকল্প সংশ্লিষ্টরাও। থমকে গেছে মোংলা বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা। এই ছিল সময় বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মৌটুসী। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।